আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি ভালো আছো সবাই। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আমাদের 49তম ক্লাসে চলে এসেছি এবং আজকের ক্লাসের টপিক হলো আমাদের রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ। আমি তোমাদেরকে বলেছিলাম বা বলবো, আমি দুটা ভিডিওর লিংক তোমাদেরকে আমি দিব, অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলেই হবে কম্প্রিহেনশন সলিউশন বাই কি বলা যেতে পারে ফয়জুল্লাহ স্যার লিখলে তুমি আমার দুটা ভিডিও পাবা। এবং কম্প্রিহেনশন সলিউশন ইউটিউবে একেবারেই নাই, নাই একবারেই নাই। টিচাররা একবারেই করে না, জিরো। তোমরা লিখলেই দেখবে আমার গুলো পাবা। তো সেই দুটা ভিডিও পাশাপাশি আরো অনেক প্রশ্ন সমাধান করতে ভিডিও করেছি, বাট এই দুটো একবার স্পেসিফিক প্যাসেজ সমাধান এর প্যাটার্নটা আমি দেখিয়েছি, তোমরা ওটা দেখবে। পাশাপাশি আজকে তো আমি বলবোই প্যাসেজ সমাধানের কথা। যদি আমি বলি একটু উপকারিতা যদি বলি, আমি বলি ইংলিশ যদি কেউ ভালো বুঝতে চায় তাকে প্যাসেজ পড়তে হবে। অন্যদিকে যদি ঘুরাই বলি, যদি কেউ প্যাসেজ ভালো করে সমাধান করতে পারে সে ইংলিশের বস হয়ে যাবে। বলবা কেমনে? দেখো, এই রিডিং প্যাসেজ বা রিডিং কম্প্রিহেনশন অফ প্যাসেজ যখন আমি পড়ি বুঝে শুনে নির্দ্বিধায় মুখস্থ করা ছাড়া, তখন নিশ্চয়ই আমার ইংলিশ পড়তে হয়। সেখানে অনেক ভোকেব থাকে, ভোকেব গুলোতে নিশ্চয় প্রিপোজিশন থাকে, সেখানে নিশ্চয় অনেক ট্রান্সলেশনের পয়েন্ট থাকে, সেখানে অনেক গ্রামাটিক্যাল পয়েন্ট থাকে। ফলে যে যত বেশি প্যাসেজ সমাধান করবে বা করতে পারবে, সে ট্রুলি ইংলিশ সাবজেক্টটা তার কাছে ন্যাচারাল হয়ে যাবে, তার কাছে বিষয়টা খুব সহজ ভালো লাগবে। তবে আজকের এক ক্লাসে আমি তোমাদেরকে রিডিং কম্প্রিহেনশন শেখাতে পারবো না, প্যাসেজ সমাধান শেখাতে পারবো না। আমি একটা মডেল দেখাবো, তুমি ইন্ডিভিজুয়ালি যে কোনো বই ধরে বিগত বছরের প্যাসেজ সমাধান করতে থাকতে হবে আজকের ক্লাসের উপর বেস করে। তাহলে আমরা শুরু করব। আমি শুরুতে তোমাদেরকে আমি একটা প্যাসেজ দিব। আমি তোমাদেরকে ধরো প্যাটার্নটা আগে বলবো। লাইক, আমাদের 1 নম্বর প্যাসেজ। তোমাদের প্রথম কাজ স্টুডেন্ট যেটা করে, এই প্যাসেজটা যখন দেখে তখন ডিরেক্ট প্যাসেজ রিডিং করা শুরু করে। আমি বলবো তোমরা প্যাসেজ আগে না পড়ে প্রশ্নগুলো রিডিং করবা। কুইক প্রশ্নগুলো রিডিং করো সবাই, উইদিন উইদিন 1.5 মিনিটস। এর মাঝে তোমরা প্রশ্নগুলো শুধু রিডিং করো মনোযোগ দিয়ে। প্রশ্ন রিডিং আমরা প্রথমত পড়বো, আমরা ডিরেক্ট কি করব না, প্যাসেজ পড়বো না, আগে প্রশ্ন পড়বো। আমি তোমাদের সাথে একটু পড়ছি, দেখো। ডোমেস্টিক রাবিশ ইজ প্রবলেমেটিক বিকজ, তার মানে আমরা বুঝতে পারছি ডোমেস্টিক রাবিশটা প্রবলেমেটিক কোন একটা কারণে। এখন আমি কেন বলি প্রশ্ন আগে রিডিং পড়বো? দেখো, প্রশ্ন রিডিং পড়লে সুবিধা তোমার এই জায়গায় যে তুমি যদি ডিরেক্ট প্যাসেজ রিডিং পড়ো, তুমি আসলে বুঝো না তোমার কি দরকার প্যাসেজ রিডিং পড়াটা। আমরা অনেক সময় প্যাসেজ সমাধান করতে গিয়ে তুমি দেখবে যে তুমি 10 লাইনের একটা প্যাসেজ দেখবা, তার মাঝ 10টা লাইনের প্যাসেজ থেকে হয়তো তোমার 5টা কোশ্চেন সমাধান করতে হবে। 10 লাইনের যে কোনো 3-4 লাইনের কোনো কাজ নাই, মানে এখানে কোনো কোশ্চেন আনসার নাই। তো তুমি পুরো প্যাসেজটা পড়ে লাভ কি? হ্যাঁ, পুরো প্যাসেজটা পড়বা, বাট আগে কোশ্চেন গুলো পড়ে, তাতে তোমার জন্য অনেক সহজ হবে। সেকেন্ড কোশ্চেন, কোথায় ডিসপোজাল মানেটা কি আমরা পেয়ে যাব। ডিসপোজাল, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ স্টেটমেন্ট ইজ ফলস। এই প্যাসেজ অনুসারে 4টা অপশনের কোনটা ভুল। এয়ার পলিউশন ইজ দ্য রেজাল্টস অফ মেন্স ডিজায়ার টু বি। এয়ার পলিউশনটা মানুষের একটা ইচ্ছার কেমন রেজাল্ট, মানে মানুষের কেমন ইচ্ছার রেজাল্ট। এয়ার পলিউশন ইজ দ্য রেজাল্টস অফ মেন্স ডিজায়ার টু বি কি, মানুষ কোন জিনিসটা হতে চায় এয়ার পলিউশনটা ঘটায়া। 5 নম্বর কোশ্চেনটা হলো দ্য মোস্ট সুটেবল টাইটেল অফ দিস প্যাসেজ। একটা প্যাসেজের একটা টাইটেল থাকে, টাইটেল মানে হলো 4টা অপশন যে থাকবে, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনকে আমি কভার করতে পারবো এই উপরের
সবগুলো কথার কোনটা দিয়ে, মানে 4টা অপশনের কোন অপশনটা দিয়ে আমি পুরো পেজটাকে কাভার করতে পারবো, এটা হলো একটা টাইটেল, সামারিটা। একটা অপশন দিয়ে অথবা দু একটা ওয়ার্ড দিয়ে যেন আমি পুরো পেজের মূল কথাটা বলতে পারি, থিমটা। তাহলে আমি মনে হয় বোঝাতে পেরেছি আমরা প্যাসেজটা কিভাবে শুরু করব। প্রথমত, প্রশ্ন যখন পাবো, প্যাসেজটা রিডিং পড়বো না, আগে কোশ্চেনগুলো পড়বো। কোশ্চেন একটু বুঝবো। কোশ্চেন বুঝলে তোমার জন্য প্যাসেজ সমাধান করা সহজ হয়ে যাবে। এবার আমরা প্যাসেজে চলে যাই, কেমন? সবার নিশ্চয়ই প্রশ্ন পড়া হয়ে গেছে? সবার প্রশ্ন পড়া হয়ে গেছে? আমি যা বলেছি এতক্ষণ তোমরা কি ক্লিয়ার? একটু প্লিজ রিপ্লাই। ইয়াস, সবার ক্লিয়ার এবং পড়া হয়েছে। তাহলে আমরা একটু পড়া শুরু করি। আমি তোমার জন্য কিছু ক্লু দিয়ে রেখেছি, ক্লু দিয়েও রেখেছি, লাইক আসো। আমাদের প্রথম যে প্রশ্নটার উত্তর কি, দেখো, আমরা প্যাসেজ যদি পড়া শুরু করি, দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ। বুঝতে পারছো? ওয়ার্ল্ড প্রডিউস করে। এবং আরেকটা কথা, আমি যখন প্যাসেজ সমাধান করব তখন কিন্তু আমি প্রতিটা শব্দের অর্থ ধরে চিন্তা করব না, প্রতিটা শব্দের অর্থ নিয়ে চিন্তা করব না বসে বসে। আমার কাছে পুরো একটা লাইন হবে, একটা থিম। আমরা থিম বাই থিম আগাবো। মানে সেন্টেন্সে যদি এভাবে পড়ি, দা ওয়ার্ল্ড, পৃথিবীটা, ইজ, হয়, প্রডিউসিং, তৈরি করছে বা দিচ্ছে, মিলিয়নস মানে মিলিয়ন মিলিয়ন, টনস মিলিয়ন বিলিয়ন টন অফ ডোমেস্টিক রাবিশ মানে গৃহস্থলীয় রাবিশ, ময়লা আবর্জনা, এন্ড টক্সিক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করলে এক পেজে সমাধান করতে তোমার ঘন্টাখানিক সময় যাবে। তুমি ডিরেক্ট রিডিং করবা, এটাকে স্কিমিং বলে। দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ। তুমি এই কথা দ্বারা যা বোঝাচ্ছে এটা একটু মাথায় আইডিয়াটা নেবা। বলছে পৃথিবী অনেক এই জিনিসটা তৈরি করে, পৃথিবী অনেক ময়লা আবর্জনা তৈরি করে, এন্ড টক্সিক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইচ ইয়ার, মানে প্রতি বছর পৃথিবী অনেক ময়লা আবর্জনা তৈরি করে। অ্যান্ড ইট ইজ বিকামিং ইনক্রিজিংলি ডিফিকাল্ট, এটা হয়ে যাচ্ছে ক্রমাগত ভাবে ডিফিকাল্ট, কঠিন, টু ফাইন্ড সুটেবল লোকেশন, নির্দিষ্ট ভালো লোকেশন, টু গেট রিড অফ অল দ্য রিফিউজ। রিফিউজ বলতে এখানে এই যে ময়লা আবর্জনা বোঝাচ্ছে। গেট রিড অফ মানে কি? তোমরা এটা গ্রুপ ভার্ব আকারে কিন্তু পরীক্ষায় পেয়েছো। গেট রিড অফ মানে হলো মুক্তি করা, মানে মুক্ত করা, মুক্ত হওয়া। মানে এই ময়লা আবর্জনা ফেলার কোনো জায়গা ওনারা মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ফেলার জায়গা খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি কিন্তু এটাই। দেখো আরেকটু যদি পড়ো, দ্য ডিসপোজাল অফ ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। মানে এই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট, মানে ময়লা আবর্জনা যে ডিসপোজ মানে পোড়ায় দেয়, ইটিসি, এটা খুব এনভায়রনমেন্টটাকে পলিউট করে। তাহলে আমরা প্রথম প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে গেছি, ডোমেস্টিক রাবিশ ইজ প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক এটা? কারণ ইট ইজ টক্সিক, এটা তো টক্সিক আমরা জানি। ডাম্পিং গ্রাউন্ডস আর ফিউ, ডাম্পিং গ্রাউন্ডস এর কথা নাই আমাদের প্যাসেজে। ইট পলিউটস হোম এনভায়রনমেন্টের কথা নাই, পুরো এনভায়রনমেন্টটাকে করে। ডোমেস্টিক রাবিশটা প্রবলেমেটিক কেন? এই যে প্রবলেমেটিক কথা কিন্তু ডিফিকাল্ট ব্যাপারে কিন্তু বলছে, দেখো মিল আছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ পুয়ার। তুমি বলো স্যার এটা কোথায়? এই কথা তো নাই, হুবহু তো নাই, হুবহু থাকবে না। কোনো কোনো ক্ষেত্রে হুবহু থাকতে পারে, বাট তুমি মোস্ট অফ দ্য কেসেস হুবহু পাবা না। হুবহু থাকতে পারে, আমি একটা পেজ তোমাদেরকে দেখাবো। দেখো এখানে এটাই বলছে, ডিফিকাল্ট টু ফাইন্ড সুটেবল লোকেশন টু গেট রিড অফ অল দ্য রিফিউজ। মানে ওনাদের যে ময়লা আবর্জনা গুলো আছে এগুলোকে কি বলা যায়, ডিসপোজ করার বা এগুলো থেকে বাঁচার অথবা এগুলোকে মানে শেষ করে দেওয়ার ভালো কোনো লোকেশন পাওয়া কঠিন হচ্ছে। তার মানে কি, আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব দুর্বল। তারপর দেখো ডিসপোজাল শব্দের অর্থ কি? ডিসপোজাল মানে ডিসকার্ড মানে ত্যাগ করা, এগুলোকে একবার শেষ করে দেওয়ার পয়েন্টটা বলছে। ডিসপোজাল, ডিসকার্ড মানে ত্যাগ করা, কিন্তু পেয়ে গেলাম আমরা। তারপরে অংশ পড়ি, দেখো তো। ফর এক্সাম্পল, আওয়ার এয়ার ইজ পলিউটেড, আমাদের এয়ার পলিউট হচ্ছে বাই স্মোক প্রডিউসড বাই ফায়ার, মানে আগুনের কারণে যে ধোঁয়া হচ্ছে সেটার কারণে আমাদের এয়ারটা প্রবলেম, মানে পলিউট হচ্ছে, দূষিত হচ্ছে। পলিউট শব্দের অর্থ দূষিত করা, কন্টামিনেট, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে। ম্যান মেক্স ফায়ার, মানুষ আগুন তৈরি করে, আগুন জ্বালায়। টু কুক ফুড, খাবার তৈরিতে। মেক ব্রিক্স মানে হলো আমরা ইট তৈরিতে।
মেল টার ফর রোড কনস্ট্রাকশন। রোড কনস্ট্রাকশনের মধ্যে টার আছে না, টার, টার তোমার বোঝা তেলের মতো কালো কালো, ওই পয়েন্টটাকে টার বলে, এটাকে গলানোর জন্য, এন্ড টু ডু মেনি আদার থিংস, আর অনেক কাজ করতে। তাহলে আমরা প্যাসেজ কিন্তু পড়ে ফেললাম। দেখো আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর কিন্তু এখানে পেয়ে যাবো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ স্টেটমেন্ট ইজ ভুল। দেখো তো 1 নম্বরে বলছে ম্যান মেক্স ফায়ার টু ডোমেস্টিক নিড, ঠিক আছে তো? হ্যাঁ, ম্যান মেক্স ফায়ার, এই যে আমাদের এখানে কিন্তু উত্তর আছে এই অংশটাতে। ডোমেস্টিক নিড মানে কি? ডোমেস্টিক মানে তো খাবারই, তাই না? এই কুক ফুডটা কি ডোমেস্টিক নিড না? ইয়েস। তাহলে এটা সত্য। ফায়ার পলিউটস দ্য এয়ার, হ্যাঁ, ফায়ার তো আমাদের এয়ারকে পলিউট করে, তো এখানে বলছে যে এয়ার polluted air is polluted by smoke produced by fire। দেখো কথা কিন্তু আছেই, মূল থিমটা না, তুমি শাব্দিক অর্থ ভেঙে ভেঙে ধরলে তোমার পেশা সমাধান করা মুশকিল হয়ে যাবে। উত্তর পেয়ে গেছি। তাহলে এ নাম্বার কারেক্ট, সি নাম্বার কারেক্ট। আমাদের সাইজে ভুল কোনটা, ভুলটা খুঁজতেছি আমরা। ফায়ার ইজ ইউজ ডিউরিং রোড কনস্ট্রাকশন, হ্যাঁ হয়তো, এই যে বলছে না মেল টার ফর, এই যে ম্যান মেক্স ফায়ার টু কুক, এখানে কিন্তু প্যারালাল প্যাটার্নটা আছে, দেখো তোমরা, টু কুক ফুড, তারপর টু মেক ব্রিক্স। দেখো মানে কুক একটা ভার্ব, একটা নাউন, ভার্ব নাউন। আবার এখানে দেখো টু ডু মেনি, ডুটা ভার্ব, তার মেনি আদার থিংস একটা কিন্তু নাউন আকারে বসা, যদি অনেকগুলো কথা একসাথে। তাহলে আসো উত্তর কিন্তু এটাও মিলে, মানে কারেক্ট। আমরা চাইছে ভুল কোনটা, তাহলে ভুল তো এটাই, ফায়ার ইজ নট নিডেড ফর বিল্ডিং কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের জন্য যদি ফায়ার যদি প্রয়োজন হয় না, তাহলে এই ব্রিক কি করবেন, ইট দিয়ে কি করবেন? ইট মানে কিন্তু তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে, তাই না? বলে এটা ভুল। এবার 4 নম্বর, এয়ার পলিউশন ইজ দ্য রেজাল্ট অফ ম্যানস ডিজায়ার। এয়ার পলিউশনটা, এয়ার পলিউশনটা ফলাফল মানুষের কোন ইচ্ছাটার? সিভিলাইজড হওয়ার ইচ্ছাটা। এটা তো আমরা এমন পারার কথা, মানে সিভিলাইজড হতে গেলেই তো আমরা এই যে কি বলা হয়, খাবার রান্না করতে যাই, তারপর খাবার রান্না করে যদি আনসিভিলাইজড যখন আমরা ফিল করতাম তখনও আসছিল। তারপর এই যে বিশেষ করে মেক ব্রিক্স, মানে বিল্ডিং তৈরি করানো, রাস্তা বানানো, ইট ইস, তার মানে এটা কিন্তু সিভিলাইজেশন একটা পার্ট, কলোনাইজড না, এন্টারটেইনড না, হিউম্যানও না। তাহলে এয়ার পলিউশনটা কিন্তু মানুষের সিভিলাইজড হওয়ার একটা কারণের, কি বলা যায়, এয়ার পলিউশন ইজ দ্য রেজাল্টস অফ ম্যানস ডিজায়ার। এয়ার পলিউশনটা হলো সব মানুষের সভ্য হওয়ার ইচ্ছার কারণ, তাই না? এই কথাটা কিন্তু বলছে। আর আমরা তো এমনও জানি এয়ার পলিউশন কেন হয়, মানুষ গাছ কেটে ফেলে। তাহলে গাছ কাটলে কেন? গাছটা কিন্তু আবার রান্নার কাজে ব্যবহৃত হয়, ঘর তৈরিতে ব্যবহৃত হয়। তার মানে সিভিলাইজড হতে চাচ্ছে এয়ার পলিউশন করে, মানে ট্রি প্লান্টেশন, মানে ট্রি কেটে, সেটা কিন্তু ট্রি কেটে ফেলে কিন্তু এয়ার পলিউশনটা বাড়ে, তাই না? মানে এয়ার পলিউশন অনেক কারণ আছে, বা ট্রি যদি কেটে যায়, কেটে ফেলা হয়, তখন কিন্তু আমরা বিশুদ্ধ বাতাসটা পাচ্ছি না, বিশুদ্ধ অক্সিজেনটা পাচ্ছি না। আর অনেক কথাবার্তা আছে এখানে, আমি কথা না বলি আর। 5 নম্বর কোশ্চেনে বলছে দ্য মোস্ট সুটেবল টাইটেল অফ দিস প্যাসেজ। এই প্যাসেজের সবচেয়ে মানে উপযুক্ত টাইটেল কোনটা? এনভায়রনমেন্টাল পলিউশন। দেখো তুমি বলো স্যার ডোমেস্টিক রাবিশ কিন্তু আমাদের এখানকার মূল পয়েন্ট না। হাউ টু ডিসপোজ রাবিশ, কিভাবে রাবিশ মানে ডিসপোজ করতে হয়, মানে শেষ করতে হয়, নিঃশেষ করতে হয়। হোয়াট হ্যাভক্স স্মোক ক্রিয়েটস, মানে কি মহা ক্ষতিটা স্মোক তৈরি করে না। এগুলো সবগুলো নিয়ে কথা আছে, এবিডি সবগুলো নিয়ে কথা আছে, বাট আমাদের মূল পয়েন্টটা কিন্তু ঘুরে ফিরে এনভায়রনমেন্টাল পলিউশন। ডোমেস্টিক রাবিশের কথা কেন এসেছে? ডোমেস্টিক রাবিশের কথা, টক্সিক ইন্ডাস্ট্রিয়াল কথাটা এসেছে কিন্তু ওই এনভায়রনমেন্টাল পলিউশনের, মানে পলিউশনটা কেন হয় সেই পয়েন্টটাকে ধরতে গিয়ে। ফলে যদি কোনো পরীক্ষায় তুমি প্যাসেজ পাও এবং সেখানে টাইটেল আকারে প্রশ্ন পাও, অনেক সময় টাইটেলের কোশ্চেনের প্রথম দিকে থাকে, মানে 5টা কোশ্চেন 1 নম্বর কোশ্চেনে থাকে, তুমি 1 নম্বর কোশ্চেনটাকে আনসার করবা না। কারণ হলো টাইটেলটা সমাধান পেতে পুরো প্যাসেজটা একটু পড়া থাকলে সহজ হয়। আমি মোটামুটি একদমে 1 নম্বর প্যাসেজটা সমাধানের পয়েন্টগুলো বলতে পেরেছি। তোমরা কতটুকু বুঝতে পেরেছো একটু জানাও। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্যাসেজ আসলে এইরকমই। প্যাসেজের মূল পয়েন্ট হলো তুমি থিমটা বুঝবা এবং তুমি নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকবা। কোনো টিচার ধরে ধরে তোমাকে আসলে প্যাসেজ খাওয়াই দিতে পারবে না। এটাকে তোমার একটা মানে ভোকাবুলারি যেমন একটা পয়েন্ট না, তুমি চাইলে ওভারনাইট ভোকাবুলারি শিখে ফেলতে পারবা না। হয়তো তুমি একটু বেশি কষ্ট করতে হবে নির্দিষ্ট কিছুদিন, তারপর থেকে তোমার আবার হয়তো নিয়মিত একটু পড়তে হবে। ধরো ধরো বলার জন্য বলছি, তোমরা জেনে থাকো, আমরা 10 দিনের ভোকাবুলারি একটা চ্যালেঞ্জ নিব। 10 দিনে আমরা
অনেকগুলো ভোকেব শিখবো, পরীক্ষা দিব। এখন এখন পয়েন্টটা হলো 10 দিন পরে কি ভোকেব শেষ করা যাবে? 10 দিন হয়তো ইম্পর্টেন্ট গুলো পড়বো, পুরো পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু ভোকেব পড়তে হবে। প্যাসেজের ক্ষেত্রে একই, যাদের জাহাঙ্গীরনগর ফার্স্ট টার্গেট আছে, সেকেন্ড টাইমাররা, তোমাদেরকে কিন্তু সামহাউ প্যাসেজ পড়তে হবে। বিশেষ করে ই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট প্যাসেজ আসে, গুচ্ছের সব ইউনিটে, সায়েন্সের, আর্টসের, কমার্সের সবার কিন্তু প্যাসেজ আসে। ইভেন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও কিন্তু প্যাসেজ থেকে প্রশ্ন আসে এখনো। মানে আগে একটা সময় ইংলিশ কোশ্চেন ছিল 25টা 30টা, তখন তো প্যাসেজ একটা মাস্ট ছিল, এ বি সি ডি সব ইউনিটে। এখনো ইংলিশ কোশ্চেন 15টা, তার মাঝেও কিন্তু দেখা যায় 5টা কোশ্চেন প্যাসেজ থেকে দেয়। ফলে প্যাসেজ পাঠতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আর জাহাঙ্গীর ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগরের ই ইউনিটে আর চট্টগ্রামের প্রায় সব ইউনিটে প্যাসেজ আসে একটু বড় বড়। প্যাসেজ বড় বড় আসলে কিন্তু সবসময় প্যাসেজ কঠিন বিষয়টা এমন না। তুমি একটু অভ্যাস করার ট্রাই করো প্যাসেজ সমাধানের, দেখবা তুমি প্যাসেজ সমাধান আসলেও কঠিন না। আমি কেন কঠিন না বলছি, পয়েন্টটা হলো আমরা যে এই 5টা কোশ্চেন উত্তর দিলাম, এগুলোকে আমরা একটা কোশ্চেন কি বানায় বানায় দিছি? মানে আমরা কি বানিয়ে বানিয়ে দিয়েছি কিনা? আমি আগে পড়ছি এই জন্য দিছি? এখানকার সবগুলো কোশ্চেনের উত্তর কিন্তু আমরা ওই প্যাসেজ থেকে বের করে দিছি। এই জন্য বলি, মানে প্যাসেজ মানে তোমার যে কটা ইংলিশ কোশ্চেন, ধরো 15টা ইংলিশ কোশ্চেন, যদি 5টা কোশ্চেন থাকে প্যাসেজ থেকে, আমি বলবো সময় কম ব্যয় করে যেই জায়গায় 5-এ 5 তুমি পেতে পারো সেটা হলো প্যাসেজ। বলবো স্যার কেমনে? কেমনে বিষয় হলো, প্যাসেজ তুমি কমন পাবা না, স্টিল প্যাসেজটাই তোমার জন্য নিরাপদ জোন, 5-এ 5 পাওয়া সম্ভব যদি তোমার মোটামুটি 40-50টা 30-40টা প্যাসেজ বুঝে শুনে সমাধান করার অভ্যাসটা থাকে, এবং তুমি প্রতিদিন কমপক্ষে একটা প্যাসেজ 10 মিনিট সময় নিয়ে, 15 মিনিট সময় নিয়ে একটা প্যাসেজ সমাধান করছো, যে কোনো বই ধরে, বিগত বছরের কোশ্চেন হোক অথবা যে কোনো বই ধরে, তুমি দেখবা ইংলিশ তোমার কাছে ভালো লাগবে। তুমি প্যাসেজ সমাধান করতে করতে কেন যেন বুঝবা, মানে কেন যেন তুমি দেখবে যে তুমি অনেক ভোকেবুলারি পারো। যেমন দেখো, এই প্যাসেজে কমপক্ষে 200 ওয়ার্ডের মতো আছে, যদি আমি বলি ধরো 200 ওয়ার্ড আছে, বলো তো কয়টা ওয়ার্ড তুমি পারো না এই প্যাসেজের? আজকের ক্লাসের আগে আমি বলার আগে কয়টা ওয়ার্ডের অর্থ পারো না? অ্যারাউন্ড 4-5টার বেশি কি আছে কিনা কারো? 4-5টা ওয়ার্ডের বেশি তুমি পারো না এমন আছে কিনা একটু জানো? গুনে গুনে দেখাও আমাকে, বলো। মোরলেস কয়টা হবে তোমার অজানা? এই 2টা 3টা। হয়তো তুমি ডিসপোজাল অর্থ পারতা না, আর কি পারতা না? আমার কাছে আর কোনো ওয়ার্ড মনে হয় না যে তুমি না পারার মতো। টার, আচ্ছা মেল টার, একটা ভালো পয়েন্ট বলে রাখি, হ্যাঁ ভালো পয়েন্ট বলে রাখি। প্যাসেজ সমাধান করতে আসলে, প্যাসেজ সমাধান করতে আসলে সব শব্দ অর্থ পারতে হয় না। প্যাসেজ সমাধান করতে আসলে সব শব্দের অর্থ পারতে হয় না। বলবো স্যার কেন? এরে কেন কি দরকার? তুমি প্রতিটা শব্দ অর্থ দরকার কেন এখানে? মেল টার ফর রোড কনস্ট্রাকশন। এখন গলাইতে মেল অর্থ গলানো, টার মানে তার মানে কিছু একটা গলায়, কিছু একটা গলাইতে, ফর ফর রোড কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশনের জন্য কিছু একটা গলায়, তার অর্থ কি জানা দরকার নাই তোমার? আমি বলে থাকি, তুমি প্যাসেজ সমাধান করতে গিয়ে ধরো 200 ওয়ার্ড আছে প্যাসেজ, তুমি হাইয়েস্ট 2-3টা ওয়ার্ডের অর্থ পারবা না। যদি কোনো প্যাসেজ ওয়ার্ডের অর্থ না পারো, তুমি ওই ওয়ার্ডের অর্থ ওই ওয়ার্ডটাই ধরবা। লাইক তুমি তার অর্থ পারো না, তুমি ধরবা মেল টার মানে তার গলানো, তার অর্থ তুমি পারো না। আমি এখন বলতে পারছি না, বাট আমি বুঝি টারটা কি। ওই যে মানে তোমরা রাস্তা ঢালাই দেওয়ার আগে তেলের মতো কালো কালো একটা জিনিসটা বলে টার, এখন আমি তার অর্থ বলতে পারছি না, প্রবলেম নাই ভাই, তার অর্থ টারই। ধরো তুমি এখানে একটা শব্দের অর্থ পারতে হবে ডাইরেক্ট, পিস পিস পিস, ইয়েস পিস, পিস গলায়। ডিসপোজাল শব্দ অর্থ ডাইরেক্ট হয়তো পারবা না, আর বাকি সবগুলো শব্দ অর্থ তুমি ঘুরে ফিরে পারো। ফলে আমি বলি ভাই, তুমি প্যাসেজ সমাধান করো, একটু সময় নিয়ে, হয়তো প্রথম দিন প্যাসেজ সমাধান করতে তোমার 20 মিনিট লাগবে, লাগাও। এরপর দিন হয়তো তোমার 18 মিনিট লাগবে, লাগাতে দাও। তুমি দেখবা আস্তে আস্তে সময়টা এমন ঘুরে আসবে যে তুমি 5-7 মিনিটে 5-6টা কোশ্চেন সহজে সমাধান করতে পারছো। আর সেটা 1-2 দিনের কাজ না, এটা তুমি মাসখানেক প্রতিদিন একটা একটা করে করতে থাকো, দেখবা তোমার কাছে ভালো লাগে। এবং দেখো, এখানে যদি ধরো 200 ওয়ার্ড আছে, তুমি একটা ওয়ার্ড পারো না, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড তুমি পারো না,
তার মানে 198টা ওয়ার্ড তুমি পারো। 198টা ওয়ার্ড তুমি কি ভোকাবুলারি আকারে পড়া সম্ভব? মানে পড়বা? অনেক অর্থ, যেমন তুমি প্রডিউস শব্দের অর্থ কিন্তু পারো, বাট তুমি আলাদা করে পড়তে হবে না, তোমার মাথায় কিন্তু ঘুরতেছে প্রডিউস মানেটা কি। তুমি যখন এই সেন্টেন্সটা পড়তেছো তোমার মাথায় অনেকগুলো ওয়ার্ডের অর্থ ঘুরবে অটো। এই ঘুরতে থাকাটা তোমার অনেক হেল্প করবে, টক্সিক অর্থ তোমার মাথায় ঘুরবে। তারপরে আমার এখানে ভেরিয়াস কাইন্ডস, দেখো এটা গ্রামাটিক্যাল পয়েন্ট, কিন্তু ভেরিয়াস কাইন্ডস দিয়ে কিন্তু বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরের এই ইউনিটে প্রশ্ন আসছে ভেরিয়াস কাইন্ডস। তারপরে ধরো পলিউড দিয়ে, তোমাদের বলছিলাম পলিউড শব্দটার সিনোনিম আকারে পরীক্ষা প্রশ্ন আসছে। পলিউড, পলিউড থেকে দূষিত করা, কন্টামিনেট করা, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে প্রশ্ন আসছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য যদি আমার কাছে কেউ পরামর্শ চায় কোন বই পড়বো, আমার প্রথম পরামর্শ হলো যেই বইটা আছে ওই বইটা পড়বা। তোমার কাছে একটা বই নিশ্চয়ই আছে, ওই বইটাই পড়বা। কারণ হলো বই বেশি পড়াতে কোনো লাভ নাই, একটা পড়তে হবে, যে কোনো একটা বই শেষ করতে হবে। কারণ বাজারে যত বই আছে ভাই বোন, সব বইয়ের মূল জিনিস কিন্তু একই রকম, প্রায় একই রকম। হ্যাঁ, তুমি যদি বলো স্যার আমার কাছে বই একটাও নাই, তাই কোন বই কিনবো, তবে আমি পরামর্শ দিতে পারি। তোমার কাছে বই আছে ওটাই পড়বা, নতুন বই অবশ্যই কেনা যাবে না। কোনো স্যারের কথায় মানে প্যাম্পার্ড হয়ে খুব বেশি মোটিভেশন পেয়ে নতুন বই কেনাটা বোকামি। কারণ হলো তুমি ওই বই শেষ করতে পারবে না। যেই বই ধরে তুমি কিছুদিন পড়ছো ওই বইটাতে শেষ করো। তুমি যদি ধরো সেকেন্ড টাইমার হয়ে থাকো, তুমি আগের বছর একটা বই পড়ছো, তুমি ওই বইটাতে ভালো করে পড়ো, নতুন বই কেনা যাবে না। তবে যদি কেউ ফিল করো স্যার নতুন বই কিনবো একটা, আমার কিনতেই হবে, নতুন বই নাই, আমার কাছে বই নাই, তবে আমি তোমার বলতে পারি বাজারে অনেক বই আছে, ধরো অ্যাপেক্স আছে, মাস্টার আছে, সস আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে। বাট আমি বলতে পারি যদি কেউ নতুন কিনতে চাও মাস্টার কিনবে। মাস্টারটা মোটামুটি একটা সাজালো গোছালো সহজ করে আছে, এবং যুক্তি নির্ভর অনেকটা, মানে আন্দাজ অনুযায়ী শুধু উত্তর না, উত্তরটা কেন সেটার একটা সোর্স দেওয়া আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি অনেক কথাবার্তা বলে ফেলছি প্রথম প্রশ্নটা সমাধান করতে গিয়ে, এবার আমরা সেকেন্ড প্রশ্নটাতে যাব। যেটা আমরা সমাধান করলাম এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এবার আরেকটা প্যাসেজে আমি আসবো, প্যাসেজ 2। তোমরা কেউ বিরক্ত হয়ে গেছো কি একটু জানাও তো, কেউ কি বিরক্ত হয়েছো কিনা প্রথম প্যাসেজটা সমাধান করতে এসে? ইনশাল্লাহ আমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন সমাধান নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। হয়তো আমি 2-1 শুরু করব জাহাঙ্গীরনগর নিয়ে, জাহাঙ্গীরনগরের ভিডিও পাবা ইনশাল্লাহ, অবশ্যই পাবা। এই প্যাসেজটা সায়েন্সের ইউনিটে এসেছে গুচ্ছতে, অনেক বড়, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এসেছে, এই ইউনিটে এসেছে। তো আমি তোমাদেরকে যেটা করতে বলবো, বাসায় তুমি নিজের মতো করে প্র্যাকটিস করবা, আমার সাথে এখন করতে থাকো। দেখো আমরা প্রথমত একটা কোশ্চেন পাইছি না, এই কোশ্চেনটা নিয়ে কাজ করবো। আমি সবগুলো কোশ্চেন একসাথে আনতে পারি নাই, লেখাগুলো একবারে খুব ছোট হয়ে যেত আর কি, যেটা এত ছোট হয়ে গেলে তোমার হয়তো প্যাসেজ সমাধান করতে ভালোই লাগবে না। কোশ্চেন ব্যাংক সমাধান করাটা ফরজ। তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, যে ইউনিটের পরীক্ষা দিবা ওই ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান করা তোমার জন্য ফরজ। বিসিএস এর প্রশ্ন সমাধান করা সবার জন্য ফরজ, একবার ফরজ। তুমি বিসিএস এর প্রশ্ন থেকে প্রশ্ন নিশ্চিত পাবা, হুবহু পাও, ঘুরে ফিরে পাও, আশেপাশে কিছু জিনিস থেকে পাও, পাবাই পাবা। যেখানে মেডিকেল পরীক্ষা দিবা মেডিকেলের বিগত ধর প্রশ্ন সমাধান করা ফরজ, যেখানে পড়বা তুমি প্রশ্ন সমাধান করতে হবে। আসো 1 নম্বর কোশ্চেন, দ্য রাইট ব্রাদার্স, এখানে ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু নাই। দ্য রাইট ব্রাদার্স আর কল্ড দ্য ফাদার্স অফ এভিয়েশন। ওদেরকে এভিয়েশনের বাবা বলা হয় কারণ তারা কি করছে, তারা কিছু একটা করছে। তারা কি করছে ভাই? কি করছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু ইউনিটে, বিশেষ করে ই ইউনিটে এবং বিসি ইউনিটে কিছু অদ্ভুত ক্যাটাগরির প্রশ্ন এসে থাকে, যেগুলো পারা খুব মুশকিল। 2-3টা কোশ্চেন এমন এসে থাকে একটু বেশি টাফ, এগুলো ইংলিশ কোশ্চেন না বলা যায়। আসো, বলা হয়েছে রাইট ব্রাদার্সদেরকে এভিয়েশনের বাবা বলা হয় কেন? দেখো আমরা একটা জায়গায় রাইট ব্রাদার্স এর বাবা পাবো, দেখো শেষ দিকে আছে ফাদার্স অফ এভিয়েশন। আমরা শেষ সেন্টেন্সটা পড়ি, এজ দ্য কন্ট্রিবিউটরস, মানে 2 ভাইয়ের কথা বলছে, of one of the most outstanding engineering achievements in history, the Wright brothers are called the fathers of aviation. মানে যেহেতু তারা কন্ট্রিবিউশন করছে ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্টে অনেক বেশি, ফলে তাদেরকে এভিয়েশনের বাবা বলা হয়,
ফাদার্স বলা হয়, বাবাদের মানে বাবারা বলা হয় আর কি। তাহলে জাহাঙ্গীরনগরের এ আর ডি ইউনিটের ইংলিশ প্রশ্ন অনেক সহজ হয়। জাহাঙ্গীরনগরের এ ইউনিট মানে সায়েন্সের ইউনিট, আর ডি ইউনিট, এ আর ডি তো সায়েন্সের ইউনিট, এই দুইটা ইউনিটের কোশ্চেন খুব সহজ হয়। 3-4টা করে কোশ্চেন, এটার জন্য খুব আলাদা করে পড়তে হয় না। স্রেফ তুমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, মেডিকেলের ইংলিশটা ভালো করে পড়ো উইথ বিসিএস এর কোশ্চেন, তুমি 4টা 3-4 উত্তর নিশ্চিত ভালো করে দিয়ে আসতে পারো, কোনো পড়াশোনা আলাদা দরকার নেই। উত্তর কি হবে? উত্তর কি হবে? এখন আসলে আমার জন্য একটু কঠিন এই কোশ্চেনটা সমাধান দেখানো এখানে। কারণটা হলো আমি সবগুলো কোশ্চেন যদি একসাথে পেতাম আমি পুরো পেজ রিডিং পড়তে পারতাম। হ্যাঁ, আমি পুরো পেজটা, ধরো এখানকার উত্তরটা আমাদের কি সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি একটু একসাথে সবগুলো কোশ্চেন রিডিং পড়াই তোমাদেরকে। 1 নম্বরটা হলো কেন তাদেরকে এভিয়েশন বাবা বলা হয়, এখানে উত্তর যেটাই হোক আমি রেখে দিলাম। উত্তর সি, কেন সি আমি বলবো, টেনশন নিও না। 2 নম্বর কোশ্চেনটা পড়ো। দ্য রাইট ব্রাদার্স মেড টয়েস, রাইট ব্রাদাররা টয় তৈরি করেছিল। দ্যাট টয়, টয় তৈরি করে মানে খেলনা তৈরি করে তারা কি করছে, নিশ্চয়ই পেজে একটা জায়গায় আমরা টয় পাবো। হ্যাঁ, ওখানে আমাদের উত্তর আছে। 3 নম্বর কোশ্চেনে আসো। দ্য রাইট ব্রাদার্স ইন্টারেস্ট ইন অ্যারোনটিক্স, মানে অ্যারোনটিক্স এর প্রতি মানে বিমান বিদ্যার প্রতি রাইট ব্রাদার্সদের যে আগ্রহটা লেড টু, মানে এটা কিসের দিকে নেতৃত্ব দিচ্ছে বা আমাদের কিসের দিকে নিয়ে গিয়েছিল এটা বোঝাচ্ছে, আমরা পাবো। তারপর এই সিমিলার ওয়ার্ড টু প্রপালশন, প্রপালশন শব্দটার অর্থ কি? আরেকটা কোশ্চেন আছে না, শেষ 4টা কোশ্চেন। তাহলে আমি যদি তোমাদেরকে যদি আমি শুরু থেকে প্যাসেজ রাইডিং পড়তে বলি, ধরো আমরা 1 নম্বর কোশ্চেন থেকে প্যাসেজ রাইডিং পড়ি, আমার হাতে অন্য কোনো অপশন নাই সবগুলো কোশ্চেন একসাথে দেখানোর, আদারওয়াইজ মানে তোমাদেরই কষ্ট হতো আর কি, হয়ে যাওয়ার কথা। আমরা প্রথমত দেখছি, দেখো, অরভিল অ্যান্ড উইলবার রাইট, দ্য ইনভেন্টরস অফ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন। তোমরা রিডিং পড়ো আমার সাথে, কেমন? তোমরা নিজের মতো পড়বা ভাই। আমাদের এখানে কি বলছে? অরভিল অ্যান্ড উইলবার রাইট, দ্য ইনভেন্টার্স অফ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন, তারা হলো ওই ফ্লাইং মেশিনের উদ্যোগ মানে আবিষ্কারক। এখন আমি শাব্দিক অর্থ করলে কিন্তু তুমি পারবা না ভাই, আবারও বলছি, পুরো সেন্টেন্সটা পড়ে মূল আইডিয়াটা নাও। হ্যাড অলওয়েজ হ্যাড আ কম্পেলিং ইন্টারেস্ট, তাদের একটা কম্পেলিং মানে কিন্তু দেখো খুব খুব আগ্রহ। এই যে ইন্টারেস্ট পাইলে আমরা ইন্টারেস্ট মানে হলো আগ্রহ, কম্পেলিং মানে খুব আগ্রহ, খুব বোঝাচ্ছে মানে ভেরি ইন্টারেস্ট। হ্যাড আ ভেরি ইন্টারেস্ট, খুব মানে খুব বেশি ইন্টারেস্ট ছিল, খুব। তাহলে কম্পেলিং ইন্টারেস্ট, খুব বেশি ইন্টারেস্ট ছিল ইন অ্যারোনটিক্স এর প্রতি, এন্ড মেকানিক্স এর প্রতি। As young boys, they earned money by making and selling kites and mechanical toys. দেখো ভাই, একটা উত্তর পেয়ে গেছি আমরা, টয় নিয়ে একটা উত্তর পাইছি। দেখো টয়টা কোথায় আছে আমাদের, আমি তোমাদেরকে নিয়ে যাই। টয়টা কোথায় আছে? টয়টা আমাদের কোথায় আছে দেখো তো, উত্তর পাইছি কিনা আমরা 2 নম্বর কোশ্চেনের, পাওয়া গেছে কিনা দেখো। 2 নম্বর কোশ্চেন, দ্য রাইট ব্রাদার্স মেড টয়েস দ্যাট দে সোল্ড ফর মানি। তুমি বলো স্যার হুবহু তো নাই, এই তোমার কি হুবহু খাওয়াই দিবে? এখানে বলছে দে আর্ন মানি, তারা উপার্জন করে টাকা, বাই মেকিং তৈরি করে, এন্ড সেলিং বিক্রি করে, কাইটস মানে কি? কাইট অর্থ কি জানি, আকাশ ওড়ে, কি বলে এটাকে, কাইটটাকে? ঘুড়ি। এন্ড মেকানিক্যাল টয়েস, তারা মেকানিক্যাল টয় তৈরি করে, মেকানিক্যাল টয় এবং ঘড়ি তৈরি করে এবং বিক্রি করে তারা টাকা উপার্জন করেছিল। ভাই এটাই তো লিখছে। তাহলে দেখো, দ্য রাইট ব্রাদার্স মেড, হ্যাঁ, প্যাসেজের অপশন গুলো অনেকটা কাছাকাছি মনে হতে পারে, বাট সাবধান থাকতে হবে, প্যাসেজ বুঝতে হবে। এখানে বলছে মেড টয়েস, তারা তৈরি করছিল, দ্যাট ইউজড গ্যাসোলিন অ্যাজ দ্য রিসোর্স ফর প্রোডাকশন। না, এটা কিন্তু গ্যাসোলিন আকারে, এই টয়ের সাথে গ্যাসোলিনের কোনো কানেকশন নাই। তারপর কুড ফ্লাই, না, এগুলো উঠতে পারে এমন কোনো কথা নাই এখানে। দে সোল্ড বিল্ডিং এর কোনো কথা আমাদের প্যাসেজে নাই, তারা বিল্ডিং বিক্রি করছে এমন ধরনের কোনো কথা নাই। ফলে উত্তর হচ্ছে সি। এবার আমরা আগের দিকে চলে যাই। হ্যাঁ, আমরা আগে যেখানে ছিলাম, আমাদের যেখানে পড়েছিলাম। আচ্ছা আসো, লেটার আমরা একটু আবার আসি পেজে। লেটার পরে, দে বিল্ড আ প্রিন্টিং প্রেস অ্যান্ড অপারেট আ বাইসাইকেল রিপেয়ার শপ, তারা একটা বাইসাইকেল রিপেয়ার শপ চালাইছে এবং একটা প্রিন্টিং প্রেস ওরা প্রতিষ্ঠা করছে। এখানে আমাদের কোনো উত্তর নাই, ফলে আর প্যারা নাই। ইন 1903 সালে দ্য রাইট ব্রাদার্স বিল্ড দেয়ার ফার্স্ট এয়ারপ্লেন, তাদের প্রথম এয়ারপ্লেন তারা তৈরি করেছিল। দে ইভেন ডিজাইনড অ্যান্ড বিল্ড দেয়ার ওন সোর্স অফ প্রপালশন,
দে ইভেন তারা এমনকি এটা কি করছে, ডিজাইন করছে, এবং তারা নিজেদের নিজস্ব সোর্স অফ প্রপালশন তৈরি করেছে। প্রপালশনটা কি, এই যে হাইফেন দিয়ে বলছে প্রপালশন জিনিসটা কি, এ লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, একটা হালকা গ্যাসোলিন ইঞ্জিন। এখন প্রপালশন শব্দ অর্থ কিনা আমাদের একটা কোশ্চেনে ছিল, আমরা কোথায় যাব, কোশ্চেনটা কোথায়, কত নাম্বার ছিল দেখো তো, এই যে দেখো 4 নম্বর কোশ্চেনটা পাও কিনা তোমরা, 4 নম্বর প্রশ্ন মিলে কিনা তোমাদের সাথে, দেখো বলছে প্রবলন শব্দের অর্থ কি, তোমরা বললো স্যার প্রবলন অর্থ এনার্জি, এনার্জি দিতে মন চাইবে। দেখো প্রবলন শব্দটা কি, এনার্জি, এখানে বলছে এই সিমিলার ওয়ার্ড টু প্রবলন। প্রবলনের ব্যাখ্যা দিছে কি, প্রবলন ব্যাখ্যা দিয়ে দিছে এই লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, এটা কিন্তু একটা থার্স্ট। এখন তুমি বলবা স্যার এই পার্থক্যটা কি এখানে, এখানে প্রবলন শব্দের ব্যাখ্যা দিছে হাইফেন দিয়ে, এই লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, একটা হালকা গ্যাসোলিন ইঞ্জিন। হ্যাঁ, গ্যাসোলিন ইঞ্জিন মূলত এনার্জি দেয়, এই কি বলা যায়, প্রবলজনটার ইঞ্জিনটা এনার্জি দেয়। আর প্রবলন শব্দের শাব্দিক অর্থ কি, হাইফেন দ্বারা কিন্তু এখানে এটার মানে বুঝাইছে না, অর্থ বুঝায় না, এটার কাজ কি বুঝাচ্ছে, এটা নিয়ে একটা এক্সট্রা কথা দিছে, তথ্য দিছে। কিন্তু প্রবলন শব্দের শাব্দিক অর্থ কিন্তু সজোরে ধাক্কা দেওয়া, থার্স্ট। এই থার্স্ট ভার্বটা কিন্তু 3টা ফর্ম একই রকম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট প্রেজেন্ট ফর্ম একই রকম। ফলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তারপরে আসো, বাই 1905 সালে দে হ্যাড পারফেক্টেড, তারা মানে পারফেক্ট করে ফেলেছে, দ্য ফার্স্ট এয়ারপ্লেন, প্রথম এয়ারপ্লেন, দ্যাট কুড রিমেইন এয়ারবর্ন, যেটা কিনা মানে বাতাসে থাকতে পারে ফর হাফ অ্যান আওয়ার এট এ টাইম, একসাথে আধা ঘন্টা। As the contributors of one of the most outstanding engineering achievements in history, the Wright brothers are called the fathers of aviation. এবার আসো, আমরা ডাইরেক্ট উত্তর পাইছি, কয়েকটা প্রশ্ন উত্তর ডাইরেক্ট নাই, তবে তুমি পেজটা পড়া হয়ে গেছে যেহেতু তুমি পারবা। যেমন তুমি 3 নম্বর কোশ্চেনের উত্তর করো, the Wright brothers interest in aeronautics led to, ওই ইন্টারেস্টটা পাইছিলাম কোথায়, ওই যে কমপ্লেন ইন্টারেস্টটা আমাদের কিসের দিকে নিয়ে গেছে, একটা ফুলিশ বোকার থটের দিকে নিয়ে গেছে, একটা ব্যর্থতার দিকে নিয়েছে, একটা ইউনিভার্সিটি ডিগ্রির দিকে নিছে। এই 3টা কথা আছে কিনা বলো তোমরা, আমাদের প্যাসেজে কি এই 3টা ধরনের কোনো কথাবার্তা পাইছি? রাইট ব্রাদার্সরা যে অ্যারোনটিক্স এর প্রতি তাদের যে টানটা ছিল, এটার কারণে কি ফলিশ থট ব্যর্থ হয়েছে, তারা কোনো ডিগ্রি পাইছে নাই? তাহলে উত্তর বি নাম্বারটা ভাই, এ অ্যান ইনভেনশন, একটা ইনভেনশন হয়েছে না। তাহলে দেখো উত্তর কিন্তু এটা পাইছি, ডিরেক্ট উত্তর কিন্তু নাই, বাট উত্তর আছে। এই জন্য প্যাসেজটা বুঝতে হয়, না বুঝলে তুমি উত্তর করতে পারবে না। আমরা একটা প্রশ্ন, 1 নম্বর কোশ্চেনটা উত্তর পাই নাই, তাই না? 1 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হয় দেখো, 1 নম্বর কোশ্চেনের উত্তরটা বলা হয়েছে রাইট ব্রাদারকে কেন এভিয়েশনের পিতা বলা হয়, কারণ তারা ফ্লিউ করছে ফার্স্ট ফ্লাইং মেশিন। তারা কি ফার্স্ট ফ্লাইং মেশিন উড়াইছে? দেখো এখানে কি বলছে, দ্য রাইট ব্রাদার্স বিল্ড দেয়ার ফার্স্ট এয়ারপ্লেন। উড়ানের কথা কি আছে কিনা কোথাও দেখো তো, তারা উড়াইছিল, ইনভেন্টেড এন্ড ফ্লিউ আছে কিনা বলো, আছে নাকি নাই? বুঝে শুনে বইলো, আবার পড়ছি দেখো, দে বিল্ড আ প্রিন্টিং, এই যে এখানে 1903 দ্য রাইট ব্রাদার্স বিল্ড দেয়ার ফার্স্ট এয়ারপ্লেন, দে ইভেন ডিজাইন এন্ড বিল্ড দেয়ার ওন সোর্স অফ প্রপালশন, এই লাইটওয়েট গ্যাসোলিন ইঞ্জিন। বাই 1905 দে হ্যাড পারফেক্টেড দ্য ফার্স্ট এয়ারপ্লেন দ্যাট কুড রিমেইন এয়ারবর্ন ফর হাফ অ্যান আওয়ার এট এ টাইম। এখন তারা উড়াইছে নাকি উড়া নেই কথাটা না থাকলেও কিন্তু আমরা বুঝে নিচ্ছি তারা উড়াইছে। তাহলে তারা কেমনে বুঝবে যে তারা একটা বিমান বানাইছে যেটা কিনা বিমান মানে বাতাসে আধা ঘন্টা টিকে থাকে? নিশ্চয় তারা উড়াইছে, বাট উড়ানোর কথাটা নাই। এখন আসো, তারা উড়াইছে, নিশ্চয়ই তারা ভালো কাজ করছে, তারা ইনভেন্টও করছে, তারা ফ্লিও করছে। কিন্তু আগে তুমি বলো তো কোন কথাটা বেশি উত্তর হবে এখানে? ডিজাইন ফ্লাইং মেশিন ফর এয়ারলাইন্স, আগে ডিজাইন করছে। ইনভেন্টের কথা কি ডাইরেক্ট আছে কিনা বলো? ইনভেন্ট এন্ড ফ্লিউ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন, ফ্লিউ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন আছে কিনা? মানে আমরা বুঝে নিচ্ছি ওখানে হয়তো উড়াইছে, ওরা টেস্ট করছে, বাট এই কথাটা নাই কিন্তু প্যাসেজে। উড়াইছে নাকি উড়াই নাই এটা কথা কিন্তু নাই, উত্তর কিন্তু ডিজাইন করছে, এটা ডাইরেক্ট লেখা আছে, ডিজাইন ফ্লাইং মেশিন ফর এয়ারলাইন্স। এই কথাটা কিন্তু বারে বারে বলছে। যেই সেন্টেন্স গুলোতে আমরা হয়তো ফিল করছি তারা মানে উড়াইছে, ইনভেন্ট করছে, সেই সেন্টেন্স গুলো কিন্তু ডাইরেক্ট বলছে ডিজাইন করছে। দেখো আবার যদি বলি they even designed and built their own, ডিজাইন করছে। তারপরে দেখো they had perfected the first airplane that could remain, তার মানে ডিজাইন করছে, কিন্তু ডিজাইনটা মূল পয়েন্ট।
তোমরা কি বুঝতে পারছো নাকি 1 নম্বর কোশ্চেনটার উত্তরটা কেন সি দিলাম? বাকিগুলোর ভুল বলতে পারবো না ডাইরেক্ট, বাট আমাদের প্যাসেজের কথা, এবং বলে রাখি আমি, প্যাসেজ সমাধান করতে আসলে নিজের মতো করে চিন্তা করা যাবে না। প্যাসেজ সমাধান করতে আসলে প্যাসেজে যা আছে ডাইরেক্ট ওটা নিয়ে আমরা কাজ করতে হবে। হ্যাঁ, আমি যখন পড়াবো তখন নিশ্চয় সোজা সোজা মনে হবে, একা একা করতে গেলে কষ্ট কষ্ট মনে হবে। এটাই তোমার কাজ। এখন তুমি বাসায় গিয়ে আমি যেমন যেমন করাইছি এই ক্যাটাগরিতে একটু প্রতিদিন ধৈর্য নিয়ে করতে থাকো। দেখবা তুমি 2 4 5টা দিন করো, দেখবা আস্তে আস্তে তোমার একটু ভালো লাগা শুরু করছে। প্যাসেজটাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না যেখানে যেখানে পরীক্ষা এসে থাকে। আমরা মোটামুটি আহ 1 উত্তর পেলাম, 2 উত্তর পেলাম, 3 উত্তর পেয়ে গেলাম, 4 উত্তর পেয়ে গেলাম, 5-এর উত্তর তো আমরা পেয়ে গেলাম। এই তো শেষ, আমাদের এই প্যাসেজটা কিন্তু শেষ। এখন বলো, আমি যে তোমাদেরকে বুঝাইলাম অনেক কথাবার্তা বলে, তোমরা বলো স্যার আপনি সমাধান করতে তো লাগলো প্রায় 15 মিনিট, এখন পরীক্ষায় 15 মিনিট পাবো? এখন আমি 15 মিনিট ধরে সমাধান করছি তোমার বোঝানোর জন্য, আমি নিজে করলে তার 15 মিনিট লাগতো না। আমি তো ধুম রিডিং দিতাম, মানে প্রশ্নগুলো পড়তাম, রিডিং পড়লে হয়ে যেত। আমার হয়তো 5টা প্রশ্ন 4টা প্রশ্ন সমাধান করতে আমার 2 মিনিটে, 2 থেকে 3 মিনিটের মাঝে পেরে যেতাম। তুমিও পারবা, তুমি কোডিং করতে থাকো, দেখবা তুমি খুব ধুম আনসার করে ফেলতে পারবা। তবে হতাশ হওয়া যাবে না। পেহেজ পাড়ার একবারে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো তুমি হতাশ হওয়া যাবে না। প্রথম দিন তোমার খুব জিদ উঠে যাবে, খুব খারাপ লাগবে, সময় হয়তো 30 মিনিট লাগবে, বাট লাগাও, 30 মিনিটটা ব্যয় করো। 30 মিনিট প্রথম দিন ব্যয় করো, জিদ উঠে যাবে, বাট তুমি দেখবা তুমি অনেক ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে যাচ্ছ, অনেক ওয়ার্ড তুমি পারো আগে থেকেই, বাট স্টিল তোমার মাথায় এটা রিকেপ আসছে, মানে মাথায় আরেকবার রিমাইন্ডার আকারে আসছে। অনেক গ্রামাটিক্যাল পয়েন্টে তুমি পারো, কিন্তু কখনোই ওই ক্যাটাগরি দিয়ে তুমি সেন্টেন্স পড়ো না, এখন অনিচ্ছায় সেন্টেন্স পড়ছো। এগুলো তোমার গ্রামারে হেল্প করে, ভোকাবে হেল্প করবে। পাশাপাশি প্যাসেজ যখন বুঝবা তখন দেখবা ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন আসে, এগুলো আসলে বুঝে বুঝে, মানে গ্রামাটিক্যাল প্যাটার্ন ধরে বুঝে আনসার করা যাবে না, সেন্টেন্সের মানে ধরে বুঝে আনসার করতে হবে। ফলে তুমি যত বেশি প্যাসেজ সমাধান করবা, করার ট্রাই করবা, করতে থাকবা, ইনশাআল্লাহ তুমি দেখবা ইংলিশটা তোমার কাছে সহজ মনে হবে, ট্রুলি সহজ মনে হবে। যখন তোমার অন্য ফ্রেন্ডরা হতাশ হয়ে যাবে কোশ্চেন দেখা, তোমার কাছে তখন ভালো লাগবে যে যা, তোরা হতাশ হয়ে ভালো হয়েছে, আমি তো বুঝছি আলহামদুলিল্লাহ, কারণ আমি কষ্ট করছি। অনেক কথা বলছি, হ্যাঁ, ভারী মনে হয়ে যাবে তোমাদের কাছে। ক্লিয়ার কিনা বলো তো, আমি যা যা বলেছি তোমরা এখন ক্লিয়ার কিনা? আজকে অনেকটা আমি একা একাই কথা বলছি, একা একা কথা বলার এই সময় অনেকটা, তোমরা সব মনোযোগ দিয়ে শোনা, প্যাটার্নটা ধরা, বাসায় গিয়ে প্র্যাকটিস করা। এখানে আর কিছু করার নাই, এছাড়া আর কিছু করার নাই। মেইন কনসেপ্টটা ধরবা ভাই, এটা নিয়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আহ এই প্যাসেজটাকে রেখে দিতে পারি। আসো, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাসে, তোমাদের জন্য এটা দিয়ে আজকে ক্লাস শেষ করব আমাদের। দেখো এখানে ডাইরেক্ট এটা কোথায় আসছে, জাহাঙ্গীরনগরের বি কি সি ইউনিটের কোশ্চেন। বি কি সি ইউনিটের কোশ্চেন অনেক লম্বা, বাট দেখো কত সোজা, একেবারে পানির মতো, এটা খুবই সোজা। তোমাদের সবাইকে নিশ্চয়ই সালাম শুরুতে দিয়েছি, আবার সালাম দিচ্ছি দোয়া হিসাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম আমাকে আবার দিবা মন থেকে, হ্যাঁ। দেখো, আমরা প্রথমত আমরা প্রশ্নটা পড়ি, লিখে আছে ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন বাই, মানে ডিসিএম রিফর্ম নামে একটা প্রজেক্ট আছে, যেটা কে নিছে, মানে এটা উদ্যোগটা কে নিছে। পাবো আমরা ব্রড এম অফ দ্য প্রজেক্ট, এম এর ব্রড এম কি, বিস্তারিত এমটা কি, কি ছিল। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনভলভ, কোনটা ইনভলভ ছিল না, ইন দ্য পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। দেখো পেজ পড়া শুরু করো ভাই, অনেক বড় পেজ, বাট একবার পানির মতো পেজ। এই যে ঢাকা সিটি ম্যানেজমেন্ট মানে ডিসিএম রিফর্ম প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন জয়েন্টলি, মানে এটা কে কে নিছে, দেখ আন্ডারটেকেন, আমরা আন্ডারটেকেন ডাইরেক্ট এটা পেয়ে গেছি, আন্ডারটেকেন বাই বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। দুইটা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ইন কোলাবোরেশন, আরো কেউ আছে এদের সাথে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 3 জনে আছে। দেখো এতে আছে, উনি আছে, উনিও আছে, তার মানে উত্তর অল অফ দ্য অ্যাবভ। কি এটা কারো কাছে কঠিন মনে হয়েছে বলো ভাই? এটা জাহাঙ্গীরনগরের প্যাসেজ, আমি তুমি ভাববো না স্যার বানায় বানায় দিতেছেন নাকি, মিথ্যা কথা বলতেছেন নাকি আপনি। আমি মিথ্যা কথা বলছি না কিন্তু।
এরকম পেহেজ আমার পক্ষে বানানো সম্ভব না। মানে এগুলো আমি কোথায় পাবো বসে বসে? এগুলো ডাইরেক্ট জাহাঙ্গীরের প্রশ্ন। ওরা তুমি কঠিন মনে করো না, তুমি হয়তো তোমার পরীক্ষা গিয়ে দেখবা হ্যাঁ, এমন একটা আসছে যে তুমি কল্পনা করো না। তার মাঝে মাঝে একটু কি বলা যায়, এত সোজা ডাইরেক্ট আসে না, সবসময় আসবে না, বাট পাইতে পারা তো সোজাটা। কারণ মূল পয়েন্ট হলো তোমার প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস করার অভ্যাসটা তুমি 30-40টা প্র্যাকটিস করো, দেখো ভাই প্যাসেজ তুমি কমন তো অবশ্যই পাবা না, ধরে নিয়ে যাবা তুমি প্যাসেজ সমাধান করতে পারো। এবং প্যাসেজ কিন্তু খুব কঠিন কিছু আসে না, প্যাসেজ আমাদের এই আশেপাশে ঘুরে ফিরে একটা টপিক থেকেই আসে। কিন্তু একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, তারপর আসো তো। ইট ওয়াজ এইমড এট, মানে এটা লক্ষ্য কি ছিল? দেখো আমরা কিন্তু এখানে এইম দিয়ে 2 নম্বর কোশ্চেনে এইম ছিল, কিন্তু তার মানে আশেপাশে উত্তর আছে। ইট ওয়াজ এইমড এট, এইম এর পর কিন্তু অ্যাড হয়, এটা তোমরা এমনিও জেনে যাবা। ইট ওয়াজ এইমড এট ক্রিয়েটিং অ্যাওয়ারনেস and support amongst stakeholders for management reforms in the city government of Dhaka. দেখো তো আমরা উত্তর পাইছি কিনা। Broad aim of the project was to manage reforms in the city management government. Direct লিখা আছে ভাই, এই যে it was aimed at creating awareness and support amongst stakeholders for management reforms in the city government. এই তো ডাইরেক্ট লিখা আছে উত্তর। তারপর আসো, the project utilized এই পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। দেখো সিনেমার কোশ্চেনে কিন্তু আমাদের পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা আছে, মানে অংশগ্রহণমূলক একটা চিন্তা অ্যাপ্রোচটা। তাহলে কোথায় যেন ছিলাম আমরা? দা প্রজেক্ট ইউটিলাইজড আ পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বাই ইনভলভিং দ্য সিটি administrators, service providers, policy makers, citizens, communities, organizers and the media. দেখো তো বলছে কে নাই, পার্টিসিপেটরি অ্যাপ্রোচে কে নাই? সিটি অ্যাডমিনিস্ট্রেশন তো আছে, এই যে সিটি অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া আছে, তো সার্ভিস প্রোভাইডার্স আছে, জায়গা নাই, এই যে জাপানের, এটা কিন্তু নাই। দেখো ভাই ডাইরেক্ট প্রশ্ন, কি কারো কাছে কি কঠিন মনে হচ্ছে নাকি? পানির মতো মনে হবে তোমার কাছে, এগুলো পানি মনে হবে। স্যার আইরি এরকম একটা আসলে তো ভালো হইতো রে। তুমি প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমার জন্য এগুলো, এই সবগুলো পেজ তোমার কাছে এই পেজটার মতোই মনে হবে। এন্ড দেন আরো 3টা আছে, আমরা সুযোগ সহজে দেখে ফেলবো। দেখো আমরা যেখানে এসেছিলাম, যেখানে ছিলাম আমরা সেখানে একটু পড়ি, কোশ্চেনটা পড়ি। দা ওয়ার্কশপস ওয়ার হোস্টেড, মানে এই ওয়ার্কশপটা হোস্ট করছে কে, আয়োজন করছে কে, আমরা পাবো। কনজিউমার সার্ভে ওয়াজ আন্ডারটেকেন নট টু ডিটারমিন, কোন জিনিসটা বোঝার জন্য, মানে কোন জিনিসটা না বোঝার জন্য কনজিউমার সার্ভেটা করা হয়েছে। কনজিউমার সার্ভে দিয়ে কিছু একটা পাবো, মানে কনজিউমার সার্ভে করা হয়েছে নির্দিষ্ট কোনো কারণে, বলা হয়েছে কোন নিচের কোন কারণটা, মানে আমাদের এই কনজিউমার সার্ভে করার কোনো কারণ না, কোন জিনিসটা নির্ধারণ করার জন্য কনজিউমার সার্ভে করা হয় নাই। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইভেন্ট, ফাইনাল ইভেন্টটা কি ছিল? দেখো সব ডাইরেক্ট আছে উত্তর। এই সিরিজ অফ ওয়ার্কশপ, দেখো আমাদের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে ওয়ার্কশপ আছে। ওয়ার হোস্টেড, হোস্ট মানে আয়োজন করছে, ডাইরেক্ট লিখা আছে, বাই দা ঢাকা সিটি কর্পোরেশন টু ডেভেলপ আ ব্রড অ্যাকশন প্ল্যান। উত্তর পাইছি না, ঢাকা সিটি কর্পোরেশন, ডাইরেক্ট লেখা আছে। তারপর এডিশনালি এ সার্ভে অফ কনজিউমার্স, দেখো সার্ভে করতে বলছে, তাহলে এ সার্ভে অফ কনজিউমার্স অফ সিটি সার্ভিসেস ওয়াজ আন্ডারটেকেন, কি জন্য করা হয়েছে? টু ডিটারমিন, মানে নির্ধারণ করতে, কি নির্ধারণ করতে? অ্যাক্সেস টু সার্ভিসেস, satisfaction levels and user searches. তাহলে দেখো তো কোন জিনিসটা ডিটারমিন করতে এই কনজিউমার সার্ভেটা করা হয় নাই। অ্যাক্সেস টু সার্ভিস আছে, স্যাটিসফ্যাকশন লেভেল আছে, ইউজার সার্চেস আছে, বাট সাইজ অফ দ্য সিটি নির্ধারণ করতে কিন্তু এই ইউজার সার্ভে মানে কনজিউমার সার্ভেটা করা হয় নাই, এটা লেখা নাই এখানে। বাট ফলে উত্তর কিন্তু এটা সি। দ্য ফাইনাল ইভেন্ট ইনক্লুডেড আ 3-day ওয়ার্কশপ, ফাইনাল ইভেন্টে 3 দিনের একটা ওয়ার্কশপ ছিল, অ্যাটেন্ডেড বাই অনেক মানুষ। এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইভেন্ট, ফাইনাল ইভেন্টটা কি ছিল? এই 3-day সেমিনার নাকি ওয়ার্কশপ? ডাইরেক্ট লিখে দিছে তো, এই 3-day ওয়ার্কশপ। তো দেখো না, অনেকে কেউ যদি পেজ সমাধান না করে, এই পেজ দেখলে বলবো ওরে ভাই পারবো না। 2, 4, 6, 8, 8-10 লাইনের একটা প্যাসেজ, যদি কেউ প্যাসেজ সমাধান করার অভ্যাস না থাকে, নর্মালি এই প্যাসেজটা দেখলে বলে ওরে বাবা বড় বড় প্যাসেজ আমি সমাধান করবো না ভাই, যাইয়া ভুল করে লাভ নাই, ভুল করে নেগেটিভ মার্কিং হয়ে লাভ নাই। এখন নেগেটিভ মার্কিং তুমি খাইবাই, কারণ তুমি প্যাসেজ সমাধান করো নাই। বাট তুমি প্যাসেজ সমাধান করতে থাকো বাসায় একটু একটু করে, দেখবা ইনশাল্লাহ মানে তুমি ভয় পাবা না প্যাসেজকে, তুমি দেখবা প্যাসেজ তোমার জন্য সহজ।
তুমি নেগেটিভ মার্কিং খাবা না, ডাইরেক্ট উত্তর দেওয়া আছে ভাই। আবারও বলছি প্লিজ, এটা দিয়ে আজকে কথা শেষ, এই কথা দিয়ে আমি ক্লাস শেষ করবো আজকে একটা। সেটা হলো, যদি 15টা ইংলিশ কোশ্চেনের মাঝে 5টা কোশ্চেন, বলার জন্য বলছি, 15টা ইংলিশ কোশ্চেনের মাঝে 5টা কোশ্চেনের প্যাসেজ থেকে আসে, 5টা কোশ্চেনের উত্তরই কেবল ডাইরেক্ট প্যাসেজেই দেওয়া আছে, বাকি 10টা কোশ্চেন উত্তর পাঠতে হলে তোমার অনেক কিছু পড়তে হয়, অনেক কোর্স করতে হয়েছে, তোমার তোমার বই পড়তে হয়েছে, অনেক পরীক্ষা দিতে হয়েছে। বাট এই প্যাসেজ সমাধানের 5টা প্যাসেজ সমাধান করতে গিয়ে তোমার আলাদা করে কোর্স করতে হয় না, তোমার অনেকগুলো বই পড়তে হয় না, তুমি শুধু নিজের মতো করে বুঝে শুনে ধৈর্য ধরে 20, 30, 40টা প্যাসেজ একটু করবা, বুঝে শুনে ধৈর্য ধরে সময় নিয়ে, তুমি দেখবা প্যাসেজ যেমনি আসে তুমি উত্তর করতে পারবা। এবং প্যাসেজ সমাধানের প্যাটার্নটা খেয়াল রাখতে হবে। আমরা যখন ইংলিশ কোশ্চেন পাবো, ধরো 20টা কোশ্চেন বলার জন্য বলছি, তুমি দেখবা 1 থেকে 5 প্যাসেজ আছে, তুমি প্রথমত 1 থেকে 5 প্যাসেজ না করে এই 6 থেকে 20 পর্যন্ত ইংলিশ প্রশ্ন সমাধান করবা, তারপরে প্যাসেজে আসবা। প্যাসেজটা সমাধান করতে এসে ডিরেক্ট প্যাসেজ রিডিং করা যাবে না, প্রথমত প্যাসেজের কোশ্চেন গুলো পড়তে হবে, কোশ্চেন গুলো রিডিং পরে কোশ্চেনের প্রয়োজন মতো আন্ডারলাইন করবা, প্যাসেজের মূল কথাগুলো খেয়াল মানে আন্ডারলাইন করলে কোশ্চেনের মূল কথাটা, এবার তুমি প্যাসেজ রিডিং করবা। রিডিং পড়তে গিয়ে প্রতিটা শব্দের অর্থ তোমার পারতে হবে, বিষয়টা এমন না। যদি কোনো শব্দের অর্থ না পারো, তুমি ওই শব্দের অর্থের মানে শব্দের অর্থটা ওই শব্দ অর্থটাই ধরে নিবা। ধরো টার, টার, তার মানে পিস, আমরা যেটা জানি কালো, তাহলে তার অর্থ পিস তুমি পারো না, তুমি তার অর্থ ধরো টারই। এবং একটা সেন্টেন্স যখন পড়বা, প্রতিটা ওয়ার্ডের অর্থ বোঝার চিন্তা করবা না, তুমি বরং পুরো সেন্টেন্সটা পড়ে মূল কথাটা কি সেটা মাথায় রাখবা, তাতে তোমার প্রশ্ন সমাধান করতে সহজ হবে। ধরো এই পেজে 8টা লাইন আছে, 8টা লাইনে তোমার 8টা থিম থাকবে, তোমার মাথায় 8টা আইডিয়া তোমার মাথায় থাকবে। তুমি এখানে মানে প্রতি শব্দের অর্থ ধরে ধরে বোঝার কোনো দরকার নাই। বলো এই প্যাসেজে কোন ওয়ার্ডটার কয়টা ওয়ার্ড তুমি পারো না? এই প্যাসেজে আমার জানা মতে তুমি হয়তো উম আমি জানি না, আমি একটা ওয়ার্ডও দেখি না, মানে আমার কাছে মনে হবে 2-3টা ওয়ার্ডের অর্থ পারো না। কি কি দেখি বলো তো, কোন কোন ওয়ার্ডের অর্থ তুমি পারো না? বলো। স্টুডেন্টরা প্যাসেজ সমাধান করে নাই ভয়ে, দূর প্যাসেজ সমাধান করতে অনেক ভোকাবুলারি লাগে। কে বলছে তোমার ভোকাবুলারি লাগে? প্যাসেজের তোর ভাই মানে ভোকাবুলারি নর্মালি সহজ ভোকাবুলারি ব্যবহার করা হয়, পাশাপাশি ভোকাবুলারি না পারলে যদি তুমি মানে একটা সেন্টেন্সে ধরো 10টা ওয়ার্ড থাকে, একটা সেন্টেন্স 10টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডে তুমি কমপক্ষে 7টা 8টা নিশ্চিত পারবা। আর স্টেক হোল্ডার মানে স্টেক হোল্ডার পারতে দরকার নাই, স্টেক হোল্ডার মানে অংশগ্রহণকারী, স্টেক হোল্ডার্স। জান্নাত একটা স্টেক হোল্ডার তার ফ্যামিলির, জান্নাতের ফ্যামিলিতে 6জন মানুষ আছে, 6জনের ভিতরে সবাই একজন একজন স্টেক হোল্ডার। কনজিউমার মানে কি? কনজিউমার মানে যে খায় খায় কনজিউমার। আমি ধরো দোকানদার, তুমি আমার দোকানে এসে প্যান্ট কিনবা, এই তুমি কনজিউমার। আমার একটা কোর্স চালাচ্ছি আমি, আমার একটা দোকান আছে, তুমি আসছো, এটা কনজিউমার। কনজিউমার মানে এই জিনিসটা, কনজিউমার খুব সহজ ওয়ার্ড। এন্ড তুমি কনজিউমার তো পারো না ভাই, দরকার নাই, কনজিউমার তো কনজিউমার, স্টেক হোল্ডার মানে স্টেক হোল্ডারই। আমি যতটুকু বুঝি এখানকার ওয়ার্ডের ম্যাক্সিমাম ওয়ার্ডই তোমাদের খুব পরিচিত, এই যে 2-3টা ওয়ার্ড তোমাদের অপরিচিত ভাই। এখানে কমপক্ষে 300 ওয়ার্ড আছে, 250 থেকে 300 ওয়ার্ড আছে এখানে। দেখো আমি যদি গণি তোমাদের জন্য, 2, 4, 6, 8, 10, 12, 15টা করে ওয়ার্ড আছে, তাহলে 10 লাইন, 150, 200 থেকে 200 ওয়ার্ড আছে। তো 150, 200 ওয়ার্ড আছে, তুমি 3টা ওয়ার্ড পারো না, 3টা ওয়ার্ড অর্থ ওই 3টা ওয়ার্ড, স্টেক হোল্ডার মানে স্টেক হোল্ডার, কনজিউমার মানে কনজিউমার। তাহলে তুমি একটা সেন্টেন্সে ধরো 10টা ওয়ার্ড, তুমি কমপক্ষে 8টা ওয়ার্ডের অর্থ পারো ভাই, 9টা ওয়ার্ডের অর্থ পারো। 1টা 2টা ওয়ার্ডের অর্থ যদি না পারবা, তুমি 1টা 2টা ওয়ার্ডের অর্থ ওটাই ধরে নিয়ে যাও। এবং তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে 8টা 10টা ওয়ার্ডের একটা সেন্টেন্সে যদি 8টা ওয়ার্ড পারো, তুমি 2টা ওয়ার্ডের অর্থ বলে ফেলতে পারবা ওই কনটেক্সটে, ওজন করতে পারবা যে এটার অর্থ এটা হইলেই বাক্যের মানেটা ঠিকঠাক দাঁড়ায়, তখন দেখবে মিলে গেছে, ম্যাক্সিমাম সময় মিলবে। ফলে আজকের ক্লাস শেষ করব এই কথাটা বলে যে আমি আজকে তোমাদেরকে প্যাসেজ খাওয়াই দিতে আসি নাই, সেটা ইম্পসিবল। এটা বলতে এসেছি যে তুমি নিজের মতো করে যে কোনো একটা বই ধরে ধৈর্য ধরে একটু সময় বেশি লাগলেও প্রথমত তুমি প্যাসেজ সমাধান করতে থাকো। দেখো এটা তোমাকে মানে ওভারঅল ইংলিশে খুব হেল্প করবে ইনশাআল্লাহ। ভোকাবুলারি তোমার রিচ হয়ে যাবে প্যাসেজ সমাধান করতে করতে। স্টুডেন্টরা মনে করে ভোকাবুলারি না পারলে প্যাসেজ সমাধান করা যায় না। আমি বলি প্যাসেজ সমাধান করতে করতে ভোকাবুলারি ভালো হয়ে যায়, আরো ন্যাচারালি ভালো হয়ে যায়। এবং ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে যেগুলো আসলে গ্রামাটিক্যাল প্যাটার্ন দিয়ে সলভ করা মুশকিল, অর্থ পাঠতে হয়, তাদের জন্য খুব সহজ হবে ওই প্রশ্নগুলো সমাধান করা যারা প্যাসেজ সমাধান করে।
এবং প্যাসেজেই একমাত্র কোশ্চেন, 4-5টা কোশ্চেন, যেখানকার উত্তরগুলো প্যাসেজের ভিতরে আছে, জাস্ট একটু রিডিং করে বের করতে হবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভারী মনে হচ্ছে, বাট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য। আমি অনেকটা প্যাটার্ন তোমাদেরকে দেখিয়েছি। প্লিজ বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকো, আল্লাহর উপর ভরসা করে একটু ধৈর্য ধরে পড়তে থাকো। তুমি 30টা প্যাসেজ সমাধান করো বুঝে বুঝে। দেখো তুমি প্যাসেজে প্রো লেভেলের হয়ে যাও, প্রো প্রো। প্যাসেজ কমন পাবা না, বাট তুমি প্যাসেজ আনসার করতে পারবা। ক্লাস শেষ করব আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। ক্লাস করে উপকার পাইছো কিনা একটু বলতে পারো, হ্যাঁ, যদিও ক্লাস ভারী ছিল আমি জানি।